রাজধানীর বাজারে ছুটির আমেজ, বৈরী আবহাওয়ার অজুহাতে বেড়েছে সবজি ও মাছের দর। শেষ মুহূর্তে আগুনের দাম ইলিশের। টানা 4 দিনের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, অন্যান্য দর্শনীয় স্থানেও বেড়েছে ভ্রমণ পিপাসুদের ভিড়। অনলাইন শেয়ার বাজারে বিনিয়োগের নামে প্রতারণা, ফাঁদে পড়ে নিঃস্ব অনেকে, বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে সিন্ডিকেট। 1,30,000-এ 5,000 টাকা দেওয়া এমন কোনো ব্যাংক নাই, কোনো মাধ্যমই নাই। এরা কোত্থেকে নিয়ে আসে? এইসব চিন্তা করে আমি দেখলাম যে একসময় হয়তো এটা থাকবে না। ট্রেডের বিষয়ে আমি জানলাম এটা সম্পূর্ণভাবে বেআইনি। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। এবার বিস্তারিত খবর জানাবো। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে দুর্গাপূজার ছুটিতে পরিবহন সংকট। সব মিলিয়ে সরবরাহ কমেছে সবজির। কাঁচামরিচ আর তাল বেগুনে তো হাত দেওয়ার জয়ী নেই। ব্যবসায়ীদের যুক্তি, বৈরী আবহাওয়ার কারণে আগাম শীতকালীন সবজি কিছু নষ্ট হয়েছে, তবে বাজার স্বাভাবিক হবে 1 মাসের মধ্যে। একই অবস্থা উত্তর ও মধ্যাঞ্চলের বাজারে। এ বিষয়ে আরো জানাচ্ছেন সহকর্মীরা। আবহাওয়া কিছুটা বৈরী হলে যে সবজির সরবরাহে ধাক্কা লাগে অথবা সরবরাহের সংকট তৈরি হয়, সেটি কিন্তু বাজারে আসলে খুব ভালো মতোই টের পাওয়া যায়। এই মুহূর্তে সবচেয়ে আলোচিত পণ্যের নাম কাঁচামরিচ। এটি পাইকারি হিসাবে, পাল্লার হিসাবে 320 টাকা কেজি হাঁকা হচ্ছে। খুচরা পর্যায়ে এসে এটির দাম আরও 30 থেকে 40 টাকা বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে আসলে বাজারে 80 টাকার নিচে কোনো পণ্য নেই। সবচেয়ে কম দাম পেঁপের, যেটির কেজি 30 টাকা। বৃষ্টির কারণে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার জন্য এখন শীতের সবজিটা ক্লিয়ার ভাবে নামছে। হয়তো 1 সপ্তাহ বৃষ্টি না হইলে এবার আবার শীতের সবজি নামলে দাম নিয়ন্ত্রণ আসবে। মরিচ আছে আজকে 320 টাকা, সিম আছে আপনার 180 টাকা, 90 টাকা। ক্রেতারা বলছেন, 1 বছর আগে বাজারে যে কোনো পণ্যের দাম বাড়াতে গিয়ে ব্যবসায়ীদের মধ্যে যে অস্বস্তিটি কাজ করছিল, সেটি আবারও আগের স্বস্তির জায়গায় তাদের জন্য ফিরে এসেছে, যে কারণে অনেক পণ্যের দাম অস্বাভাবিক হয়ে যাচ্ছে। বর্তমানে সবকিছু সবজি যা আছে সবই বেশি। এবার উত্তরাঞ্চলের খবর জানতে চলে আছি গাইবান্ধায় সহকর্মী জিল্লুর রহমান মণ্ডলের কাছে। উত্তরের সবজির বাজারগুলোতে এখনও শীতকালীন সবজি কিন্তু আসা শুরু করেনি। বেশ কয়েকটি বাজার ঘুরে কাঁচা শাকসবজির যে দাম দেখেছি, সেটি কিন্তু আসলে একেবারেই চড়া দামে বিক্রি হচ্ছে। সর্বনিম্ন কেজি দরে বিক্রি হচ্ছে একমাত্র আলু 20 টাকা কেজি। এছাড়া পটল 40 টাকা, বেগুন 60 টাকা এবং অন্যান্য যে শাকসবজি রয়েছে সেটিও কিন্তু 50 থেকে 60 টাকা দরে বেশি বিক্রি হচ্ছে। সব সবজি সব কিছু আছে দাম চড়া, মানে 50-60 টাকার নিচে কোনো জিনিস সবজি আর পাওয়া যাচ্ছে না। ক্রেতা সাধারণ রয়েছে, তারা কিন্তু আসলে বাজারে এই সময়ের মধ্যে যে সবজির দাম আসলে হাতের নাগালে থাকার কথা, সেটি কিন্তু আসলে তারা পাচ্ছেন না। প্রত্যেকটি শাকসবজির দাম একেবারে চড়া দামে বিক্রি হচ্ছে। কুলেন যাচ্ছে না, যা কিনতেছি মনে করেন যে যা কামাই করতেছি তার থেকে বেশিটা খরচ হয়ে যাচ্ছে। এটা কিনে খাওয়া সম্ভব নয়, এভাবে চলতে পারে না। অন্য সবজি প্রতিটা শুধু আলুর দাম কম, প্রতিটা সবজির দাম বেশি। জামালপুরের সবজির বাজারের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী সাগর ফরাজির কাছে। জামালপুরের সবজির বাজারের অবস্থা কিন্তু বেশি একটা ভালো না, কারণ পেঁপে ও কচু ছাড়া সব সবজির দামই কিন্তু 100 ঘর ছুঁই করছে। বিক্রেতারা বলছেন যে কৃষক পর্যায়ে যে সবজিগুলো উৎপাদন হয় এই বৃষ্টির কারণে সেটি কিন্তু সরবরাহ কম। বৃষ্টি যদি হয় তাহলে দেখা গেছে অনেক গেরস্ত মাল তুলতে পারে না, তখন মালের সংকট যদি কমে যায় তখন দাম বাইরে যায়। যেটা 200 টাকা করি ওইটা আনছি 400 টাকা করি, নাই একজনে আনে 10 জনে বাড়াবাড়ি। ক্রেতারা যেমনটি বলছেন যে বাজার মনিটরিংয়ের পাশাপাশি ব্যবস্থাপনা যে রয়েছে সেটি ঠিক করতে বাজারে কিন্তু সার্বক্ষণিক কিন্তু তদারকি করার। সব জিনিসের দাম 10 টাকা 20 টাকা বেশি কেজিতে। খুবই কষ্টে আছি, সত্যি কথা। সবজির দাম, জিনিসপত্র সবকিছুরই দাম প্রচুর। এই ছিল আমার কাছে জামালপুরের সবজির বাজারের সর্বশেষ। টানা ছুটির প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। বৃষ্টির কারণেও কমেছে ক্রেতার আনাগোনা, তবে দামের উত্তাপ কমেনি। মধ্যরাত থেকে ইলিশ আহরণ, বাজার যত বন্ধ থাকবে, তাই শেষ দিনে অনেকেই ইলিশের দোকানে ভিড় জমিয়েছেন, কিন্তু তাদের বেশিরভাগই দাম শুনে চলে যাচ্ছেন। এদিকে বৈরী আবহাওয়ার অজুহাতে বেড়েছে মুরগির দামও। পূজা উপলক্ষে টানা ছুটিতে ঢাকা ছেড়েছেন অনেকে। এর সাথে সকাল থেকে বৃষ্টি, এই দুইয়ের প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে। ক্রেতার তেমন আনাগোনা নেই। পণ্যের সরবরাহ অন্য দিনের তুলনায় বেশ কম।
বাজারে ক্রেতার আনাগোনা কিংবা পণ্যের যোগানের চিত্রে ভিন্নতা থাকলেও দামের চিত্র পাল্টেনি। অব্যাহত আছে দাম বৃদ্ধি, আর এর আঁচ সবচেয়ে বেশি লেগেছে মাছের বাজারে। প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে। মধ্যরাত থেকে ইলিশ আহরণ বাজারজাত বন্ধ থাকবে আগামী 22 দিন। শেষ দিনের ইলিশের বাজার আরেক দফা তেতে উঠেছে। নদীর 1 কেজি আকারের ইলিশের দাম হাঁকা হচ্ছে 3000 টাকা পর্যন্ত। 600 থেকে 700 গ্রাম ওজনের ইলিশ কিনতে পকেট থেকে বেরিয়ে যাবে 1500 টাকা। মাছের বাজার খুবই চড়া মনে হচ্ছে। বহু জায়গায় ঘুরলাম, দেখলাম মাছের বাজার খুবই চড়া। আগে ধরেন বেশি নিতাম, এখন অল্প নিতে হবে, খাওয়া তো লাগবে। একটা মাছ কিনতে গেলে 1000 টাকার উপরে যায়, কিছু করার নাই। কি করার আছে এখন? মাছই তো ধরে হিন্দুরা যাইলে যদি না যায় গাঙ্গে মাছ আইব কই থেকে। গত সপ্তাহ চাইতে এই সপ্তাহে মাছের দাম অনেক বাড়তি, প্রায় প্রতিটা মাছের ভিতরে 50-100 টাকা বাড়তি। 2 সপ্তাহ আগে যে মাছটা 2200-2300 টাকা বিক্রি করেছি 1 কেজি ওজনের মাছ, লাইনের মাছ, সেই মাছটা তো নাই। প্রয়োজনের কার্টনের যে মাছ সাগরের, এই মাছটা বিক্রি হচ্ছে 3000, 2800, 2600, 2700। স্বস্তি নেই পোল্ট্রি বাজারে। এখানেও আছে বৈরী আবহাওয়ার অজুহাত। টানা কয়েকদিনের বৃষ্টিতে খামার থেকে সরবরাহ কমেছে, তাই দাম বেড়েছে এমন দাবি বিক্রেতাদের। কেজিতে 10 টাকা বৃদ্ধি পেয়ে ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকায়। সবচেয়ে বেশি দাম বেড়েছে সোনালী মুরগির, কেজিতে 30 টাকা। 1 কেজির জন্য কিনতে হবে 310 টাকা। 600 টাকা কেজি নিচে মিলছে না দেশি মুরগি। অনেক বৃষ্টিতে কোনো ফার্মে গাড়ি ঢোকেও না, কোনো সাইডে মাল আনতেও পারতেছি না। 2 দিন আগে যেমন 310 টাকা বেচছিলাম, 300 বেচছিলাম, মহনে ব্যস্ত 320-30 টাকা। বৃষ্টি বাদল তো অনেক সময় সাইজের জন্য একটু ক্রাইসিস, মাল একটু কম আসে। তো যেমন দেন বড় মালটা যদি আসে, ছোট মালটা পাওয়া যায়। অপরিবর্তিত আছে গরু আর খাসির মাংসের বাজার। মানভেদে 1 কেজি গরুর মাংসের জন্য দিতে হবে 750 থেকে 780 টাকা, আর খাসির মাংসের স্বাদ নিতে চাইলে গুনতে হবে 1150 টাকা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। মা ইলিশ রক্ষায় মধ্যরাত থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে, চলবে আগামী 25 অক্টোবর পর্যন্ত। এ সময়ের মধ্যে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ। জেলেদের দাবি, নিষেধাজ্ঞা চলাকালে দ্রুত খাদ্য সহায়তা প্রদান করা হোক। আশ্বিনে ভরা পূর্ণিমার আগে ও পরের সময়কে ইলিশের সর্বোচ্চ প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়। এ সময় ডিম ছাড়তে নদীতে আসে মা ইলিশ। শুক্রবার মধ্যরাত থেকে 25 অক্টোবর পর্যন্ত টানা 22 দিন বন্ধ থাকবে ইলিশ শিকার। এজন্য জাল গুটিয়ে ঘরে ফিরছে বরগুনা সহ উপকূলীয় এলাকার জেলেরা। নিষেধাজ্ঞা চলাকালে কর্মহীন থাকেন তারা, তাই দ্রুত খাদ্য সহায়তা দেওয়ার দাবি। বিগত দিনে আমরা এই অবরোধ মানছি আর সামনেও মানব। সরকার যে প্রণোদনাটা দিচ্ছে, এটা যাতে প্রকৃত জেলেরা এই প্রণোদনা পায়। ভারতীয় জেলেগো এই সময় কোনো অবরোধ নাই। এই 22 দিনে আমাদের আশঙ্কা যে তারা অবৈধভাবে মাছ ধরে নেবে। মৎস্য কর্মকর্তা জানান, নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা দেওয়ার পাশাপাশি ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। আমাদের অভ্যন্তরীণ জলসীমানা অর্থাৎ 200 নটিক্যাল মাইল এর মধ্যে কোনো ধরনের বিদেশি সামুদ্রিক নৌযান যেন প্রবেশ করতে না পারে, সে বিষয়ে আমাদের বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড এর বিভিন্ন কন্টিজেন্ট তাদের জাহাজ দিয়ে 24 ঘন্টা দিনরাত টহল দিতে থাকবে। বরগুনা জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা 48,000। এর মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হবে প্রায় 38,000 জেলেকে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। টানা বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পর্যটকের মুখর দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজার। সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলি সহ সব পয়েন্টেই পর্যটকদের ভিড়। পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে আনন্দে মেতেছেন তারা। উপভোগ করছেন সমুদ্রের অপরূপ জলরাশি। ঘুরে বেড়াচ্ছেন অন্যান্য স্পটগুলোতেও। হোটেল মোটেলগুলোয় উপচে পড়া ভিড়। পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা। এদিকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেয় বান্দরবানের রুমায় অবস্থিত দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডোংয়ে যাচ্ছেন রোমাঞ্চপ্রিয়রা। রাঙামাটির পর্যটন স্পটগুলোতেও রয়েছে পর্যটকদের ভিড়। খাগড়াছড়ির সাজেকেও দলে দলে ছুটছেন ভ্রমণ পিপাসুরা। বন্ধ হয়েছে, লং টাইম তো ছুটি পাই না, সেজন্য আসছি পরিবার নিয়ে। বাচ্চারা তো অনেক এনজয় করতেছে, মাটি নিয়ে খেলতেছে। আমার হাজবেন্ড গেছে আরেকটাকে নিয়ে পানিতে। সবকিছু মিলে খুব ভালো। হঠাৎ করেই চুয়াডাঙ্গায় এক ধরনের আর্থিক অস্থিরতা দেখা দিয়েছে। একটি কথিত কোম্পানির কবজার আটকা পড়েছে কোটি কোটি টাকা। লাভ আর লোভে পড়ে হুমড়ি খেয়ে ওই প্রতিষ্ঠানেই লগ্নি করেছে
হাজার তিনেক মানুষ। নাম পরিচয়হীন অফিসে বসে কখনো বিদেশি বিনিয়োগ প্রতিষ্ঠান, কখনো অনলাইন ট্রেডিং, কখনো সমবায় কিংবা MLM ব্যবসার নামে অর্থ হাতিয়ে নিচ্ছে চক্রটি। প্রশাসনের নাকের ডগায় সবকিছু ঘটলেও অবগত নয় তারাও। জিসান আহমেদের অনুসন্ধান। অনলাইনে জুয়া, ক্রিপ্টোকারেন্সি কিংবা ইলেকট্রনিক মুদ্রা কেনাবেচার ঘাঁটিতে পরিণত হচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল। এবার অনলাইন শেয়ার বাজারে বিনিয়োগের নামে নতুন এক প্রতারণা কৌশলের তথ্য মিলেছে। সেন্টএফএক্স দুবাই ভিত্তিক প্রতিষ্ঠিত একটি ব্রোকারেজ হাউস, যাদের ওয়েবসাইটে ঢু মারলে প্রথমেই ভেসে ওঠে একটি সতর্কবার্তা, নকল হইতে সাবধান। অথচ এই সেন্টএফএক্সের নাম ভাঙিয়েই চুয়াডাঙ্গায় চলছে আর্থিক লেনদেন। শহরের এক প্রান্তে ভাড়া বাড়িতে অফিস খুলে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করছে সদস্যরা। অথচ এই ভবনটিতে নেই কোনো সাইনবোর্ড, নাম পরিচয়হীন অফিসে কাউকে দেখাও মেলে না নিয়মিত। টানা 14 মাস ধরে এই ভবনের 2টি ফ্ল্যাট ভাড়া নিয়ে ব্যবসা কার্যক্রম চালাচ্ছে এই চক্রটি। আমরা জেনেছি তারা বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের সাথে চুক্তি করলেও তাদের এই প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যবহার করা হচ্ছে RJ ট্রেডিং এবং খাদেম এভিয়েশন সার্ভিস নামে। এখন প্রশ্ন হচ্ছে, এরা আসলে কোন বিষয়গুলো নিয়ে কাজ করে থাকেন? স্থানীয়রা বলছেন, হজ এজেন্সির নাম করে বাড়িটি ভাড়া নেওয়া হয়। এই অফিসে আসা যাওয়া করা লোকজনের গতিবিধিও রহস্যজনক বলে উল্লেখ করেন তারা। আমি তো জানি যে হলো হজ ইয়ে নিয়ে যায়, মানে উমরা হজে হাজিদের নিয়ে যায়। হজ ট্রেডিং এর নাম করে অফিস নিয়ে আসে, মানে এই নামে নিয়ে গেছে। নেওয়ার পরে এখন তো মনে হচ্ছে যে না, তারা এইসব কাজ চালায় না। অনুসন্ধানে মিলেছে বিভিন্ন পেশার মানুষকে বোকা বানিয়ে প্রতিষ্ঠানটি গ্রাহক জুটিয়েছেন প্রায় 1003, যাদের এক একজনের বিনিয়োগ লাখ টাকার উপরে। পঞ্জি স্কিমে লাখ প্রতি বিনিয়োগে মাসিক মুনাফা পাওয়া যায় 5 থেকে 9 হাজার টাকা। ফরেক্স মার্কেটে ট্রেডিং ব্যবসা, OGS নামে অনলাইনে পণ্য বিক্রি, সাকসেস অ্যাসোসিয়েশন নামে সমবায় প্রতিষ্ঠান থেকে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নামে চলছে অর্থ হাতিয়ে নেওয়ার অভিনব কৌশল। অভিযোগ, এ কাজে AGM থেকে MIB পদধারী কর্মীরা যুক্ত আছেন কয়েক ধাপে। মূলত একটি লাইফ ইন্স্যুরেন্সের চাকরিচ্যুত কয়েকজন কর্মী, সরকারি কর্মকর্তা ও কয়েকজন স্কুল শিক্ষক এক হয়ে চালাচ্ছেন এই কার্যক্রম। বাংলাদেশের প্রেক্ষাপটে 1,30,000-এ 5,000 টাকা দেওয়া এমন কোনো ব্যাংক নাই, কোনো মাধ্যমই নাই। এরা কোত্থেকে নিয়ে আসে এইসব চিন্তা করে আমি দেখলাম যে একসময় হয়তো এটা থাকবে না, চলে যাবে। যে প্রতিষ্ঠানের বৈধতা নিয়েই রয়েছে এত প্রশ্ন, সেই প্রতিষ্ঠানে বিনিয়োগ এবং মুনাফার ভাগ কিভাবে আসছে তা নিয়ে চিন্তায় সাধারণ মানুষ। যে কোনো সময় সটকে পড়তে পারে চক্রটি, এ নিয়েও উদ্বেগ রয়েছে। ওরা নাকি প্রতি মাসে সোনার ব্যবসা করে, ট্রেড। তা আমি ট্রেডের বিষয়ে আমি জানলাম এটা সম্পূর্ণভাবে বেআইনি। একটা মানুষ একেবারে নিঃস্ব হয়ে যাবে, তখন গিয়ে ব্যবস্থা নিবে, তখন ব্যবস্থা নিয়ে তো কোনো লাভ হবে না। চক্রের একাধিক সদস্যদের সাথে যোগাযোগ করা হলেও তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি। কেমন হয়ে যাচ্ছেন? আমি তো কোনো কাজই করি না আপনার সাথে, প্রতিষ্ঠানটির বৈধতা অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। আইনানুগভাবে যদি তারা না চলে যায় এরকম কোনো কিছু আমরা পাই, আমরা দ্রুতই এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তার যদি লিগ্যাল কোনো পারমিশন না থাকে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন পর্যন্ত শুধু চুয়াডাঙ্গা থেকেই কয়েক কোটি টাকা বিভিন্ন চ্যানেলে বেহাত হয়েছে। অর্থ পাচার ঠেকাতে তাদের লাগাম টেনে ধরার দাবি সচেতন মহলের। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা 5 ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন এবং এক্সিমের শেয়ার দর নতুন করে বাড়ছে। সর্বশেষ 4 কর্মদিবসে ঢাকায় স্টক এক্সচেঞ্জে ব্যাংকগুলোর শেয়ার দর বেড়েছে সর্বনিম্ন 36 থেকে 47% পর্যন্ত। বিতর্কিত ব্যবসায়ী এস আলম এবং নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণমুক্ত করতে অন্তর্বর্তী সরকার এই ব্যাংকগুলোকে একীভূত করতে বিশেষ বিধান করেছে। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংক তা কার্যকরে উদ্যোগ নিয়েছে। একীভূত হওয়ার পর মালিকানা যাবে সরকারের কাছে। এজন্য 20,000 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যাংকগুলোর অবস্থা খারাপ হওয়ার ক্ষেত্রে সাধারণ শেয়ার হোল্ডারদের দায় না থাকায় প্রস্তাবিত নতুন ব্যাংকের শেয়ার দেওয়ার দাবি উঠেছে। এর প্রেক্ষিতে শেয়ারগুলোর দর ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে। বিগত সরকারের আমলে নামে বেনামে এই 5 ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ লুট হয়েছে। এককভাবে ব্যাংকগুলোর খেলাপি ঋণ সর্বনিম্ন
48 থেকে 98%। গড়ে খেলাপি ঋণের পরিমাণ 78% ছাড়িয়েছে। রাশিয়ার তেল ছাড়া চলবে না বিশ্ব অর্থনীতি, অস্বাভাবিক হয়ে উঠবে বৈশ্বিক জ্বালানি খাত। ক্রমাগত মার্কিন নিষেধাজ্ঞার হুমকির মুখে এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন। দাবি করেন বিশ্ব অর্থনীতির স্বাভাবিক পরিস্থিতি রাশিয়ার তেল ছাড়া কল্পনা করাও অসম্ভব, কেননা বৈশ্বিক জ্বালানি খাতের সিংহভাগই মস্কোর অবদান। ভ্লাদিমির পুতিন আরও বলেন, আন্তর্জাতিক জ্বালানি ক্ষেত্রে রাশিয়াকে বাদ দিলে মুহূর্তেই বেড়ে যাবে তেলের মূল্য। Или иначе будут потреблять эти, скажем, российской нефти, газа, угля. এটা কল্পনা করা অসম্ভব যে রাশিয়ান তেল ছাড়া বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি খাতে স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকবে। এটা অসম্ভব। যদি রাশিয়ান উৎপাদক এবং ব্যবসায়ীদের বাদ দিয়ে সেটা কল্পনাও করেন, তাহলে দাম আকাশছোঁয়া হয়ে যাবে। তাৎক্ষণিকভাবে তেলের দাম $100 ছাড়িয়ে যাবে, কেননা তারা বিশ্বে তেলের একটি উল্লেখযোগ্য অংশ সরবরাহ করে। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।